ডক্টর কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা দেখে অনেকের মতো আমি একটু আসলে অতটা বিস্মিত হয়েছি তা কিন্তু বলবো না, কিন্তু আমি বিস্মিত হয়েছি অন্য একটা কারণে। এই সরকারের আমলে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে, হত্যা মামলা 200-300 আসামিও হচ্ছে। যারা হত্যা মামলা আসামি হচ্ছে তারা দেশেও থাকে না, তাও আসামি হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে, কারো জামিন হচ্ছে না। নিশ্চয়ই আমরা অত্যন্ত সুবিচারের একটা নমুনা এখানে দেখছি। কাজে মামলা হতে পারে, এটা আমি অবাক হইনি। কিন্তু যখন সেই মামলা আপনার নাম সহ আরো কয়েকজনের নাম দেখলাম এবং কেবল আপনারই ছবি দেখলাম কোনো কোনো মিডিয়াতে, আর কোনো ছবি দেখলাম না, তখন বিষয়টা নিয়ে আমার হলো আপনাকে একটু জিজ্ঞাসা করি, কি অপরাধ আপনি করেছেন যদি একটু সংক্ষেপে বলেন। যে কি দুর্নীতি আপনি করেছেন যে দুদক আপনার বিরুদ্ধে এতদিন পরে মামলা করলো? এটা কি এতদিন পরে মামলা করলো নাকি আগেই মামলা ছিল, সেই মামলা নতুন করে উঠালো? আমি বিষয়টা জানি না, মিডিয়াতে এগুলো লেখা হয়নি। আপনি কি একটু পরিষ্কার করতে পারবেন? তবে একটা অনুরোধ, একটু ছোট করে করবেন, কারণ আপনার জন্য আরো অনেক অনেক প্রশ্ন আছে। ধন্যবাদ। দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আমি চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে 4 বছরের জন্য সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সঙ্গে আমি আরো 3 জন সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলাম। তারা অবসরপ্রাপ্ত। কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, তিনি রেজিস্ট্রার হিসেবে গিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলেন। এবং কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনোয়ার, তিনি 5th লং কোর্সের সিনিয়র অফিসার, তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। তো এই টিম আমরা কাজ করেছিলাম ওই চিন্তা থেকে। তৎকালীন সরকার আমাদের সেখানে পাঠিয়েছিল এই জন্যে যে এই বিশ্ববিদ্যালয়টি আপনার আকণ্ঠ নিমজ্জিত ছিল নানান অনিয়ম, দুর্নীতি এবং ব্যত্যয়জনিত কারণে এটি রীতিমতো রুগ্ন হয়ে গিয়েছিল। আমাদের দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি গিয়েছিলেন প্রফেসর জলিল ডেপুটেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তিনি একদিন কম 4 বছর সেখানে মোতায়েন ছিলেন। তাকে দুর্নীতির কারণে একদিন আগে অব্যাহতি দিয়েছিল তৎকালীন সরকার। তিনি প্রায় 100 ব্যক্তিকে একদিনে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন। এই অভিযোগে তার নামে মামলা হয়েছিল দুদককে, এবং সেই মামলার সূত্র ধরে তিনি জেলও খেটেছেন। এবং এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ হেড করে দিয়েছে। তো সেই কারণে তৃতীয় উপাচার্য যিনি আসলেন, আমারই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুন নবী, তার আমলে পুরোটা সময় অস্থির একটা সময় কেটেছে। কিছুদিন পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। তারপরে আপনার সেখানে তাকে ঘেরাও করে 7-8 দিন আটকে রাখা হতো। ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রীতিমতো আপনার কোর্স করে যে দাবিগুলো তারা নিয়ে আসতেন, তারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক বা ছাত্ররা, তাকে বাধ্য করা হতো। এবং তিনি একটা পর্যায়ে মাঝে মাঝে চলে যেতেন ঢাকায় অনির্দিষ্টকালের জন্য, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে। এরকম একটি পটভূমিতে আমি তখন বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলাম অন ডেপুটেশন। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত। এবং সেই জন্য চিন্তা করা হলো যে এই রুগ্ন বিশ্ববিদ্যালয়টিকে বিইউপির মডেলে পরিচালনা করা যায় কিনা। আমাকে সেই জন্য 3 সেনা কর্মকর্তা সহ সেখানে নিয়োজিত করা হয়। আমি গেলাম এবং ডে 1 থেকে আমি ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করলাম। 13 জনকে, এটা আপনার 17 দিকে হবে, 17, 18, 19, 20, 17 শেষ দিকে হয়তো। তো আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন করি। আপনি যে বলেন মিস্টার জলিলকে, তার বিরুদ্ধে দুদকের অভিযোগ ছিল এবং সেই মামলা হয়েছে, তিনি জেলও খেটেছেন। কিন্তু উনি তো জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে। জি। তো সেটা ওই সময় দুদক কি স্বাধীন ছিল? ওই সময় দুদক কি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে খুব তৎপর ছিল না? আপনার কি মনে হয়? যদি নাও মনে হয়, সবার নাকের ডগায় তিনি কি করে প্রায় 300-র বেশি লোককে একদিনে চাকরি দিলেন? এটা কি সম্ভব? অসম্ভব একটা বিষয় না? আচ্ছা, ঠিক আছে। এবং অভিযোগ ছিল অর্থের বিনিময়ে তিনি কাজটি করেছেন। এবং তার কন্যার কাছে
আপনার টাকাগুলো কানাডায় পাঠিয়ে দিয়েছে, এই অভিযোগটা ছিল। তো যাই হোক, এটা তো টাকা উদ্ধার হয়েছে, টাকা উদ্ধার হয়েছিল সেটা আমার জানা নেই, সম্ভবত না। ওকে, এখন যে বিষয়টা, এই সেনা শৃঙ্খলা কার্যকর করার একটা চিন্তা থেকে এরকম একটা টিম সেখানে পাঠানো, আমি সেই টিম লিডার হিসেবে গিয়েছি এবং প্রথমেই যেটি করেছি, ভর্তি বাণিজ্যটা বন্ধ করে দিয়েছি। 5 লক্ষ টাকার ভাড়া হিসেবে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ভালো ছাত্রছাত্রীরা অন্য জায়গা থেকে আসতেন, এসে পরীক্ষা দিতেন। 2-1 মাঝে মধ্যে ধরা পড়ে গেলে 10-15 হাজার টাকা উৎকোচ দিয়ে ছাড়া পেয়ে যেতেন। তারপরেও তাদের 4,80,000 বা 85,000 বা 90,000 টাকা লাভ থাকত। তো এই রমরমা ব্যবসাটা আমি সেনা বন্ধুদের পরামর্শ নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে বিচার এবং কারাদণ্ড। এরকম 13 জনকে কারাদণ্ড 1 বছরের জন্য দিয়ে দেওয়ার ফলে এটা এমন চাউর হলো যে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে মনোযোগ দিলাম চাকরি বাণিজ্যে। লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা বিক্রি হতো 20 লাখ টাকায়, কর্মচারী বিক্রি হতো 2 ভাগে, পরিচিত হলে 5 লাখ, অপরিচিত হলে 10 লাখ। এইটি বন্ধ করার জন্য আবারও আমাদের সেনা বন্ধুদের পরামর্শে আমি একটা ক্লজ জুড়ে দিলাম। রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হতো সেখানে, আর কোনো বিশ্ববিদ্যালয় এটা ছিল না আগে পরে, যে কোনো ধরনের তদবির লিখিত বা মৌখিক তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি আবেদন করতে পারেন। সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা বলতাম যে সেটি হচ্ছে, যে অর্থ আপনি বেতন হিসেবে নিয়েছেন ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। তো এইরকম একটি পটভূমিতে আপনার চাকরি বাণিজ্য একদম জিরো করে ফেলেছিলাম। আমি উদাহরণ মামলা হলো কি দিয়ে? আমি আসছি। আপনার এই আমার পার্শ্ববর্তী আমাদের সেখানকার যে কনস্টিটিউয়েন্সি, সেখানের আপনার মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি পর্যন্ত 8 বার তদবির করলেন, টেক্সট মেসেজ পাঠালেন, ফোন করলেন, কথা বললেন, আমি কোনোটাই আমলে নিলাম। তারপরে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি 3 বার তদবির করেছেন। এরকম ভাবে পালাক্রমে অনেকে, কারো কথা আমি শুনি। তো ফলে অনেকে এফেক্টেড হয়েছেন, রাগান্বিত হয়েছেন যে লোকটা ইগনোর করছে আমাদের। তারপরে আমি একটু মাঝখানে থামাচ্ছি আপনাকে। আপনি তদবির শুনেন নাই বলে এমন 2 জন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার মতো অবস্থায় নাই। আপনি এমন লোককে সাক্ষী মানলেন যিনারা এখন উপস্থিত নেই। আমার কাছে এখনো টেক্সট মেসেজ আছে মাননীয় সাবেক স্পিকার এক, এবং এই কথাগুলো আপনাকে যা বলছি আমি পাবলিকলি, আমি দায়িত্বরত থাকা অবস্থায় আমার রেজিস্ট্রার সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়াকে সামনে নিয়ে। এবং এই দুটি কারণে অনেকেরই এই যে সুবিধা প্রাপ্তির যে ব্যাপারটা, সেটা এফেক্টেড হয়ে যায় এবং জিরো হয়ে যায় বিষয়টা। এবং তারপরে আমি প্রথমেই শুরু করি, নাহিদ মহোদয় শিক্ষামন্ত্রী ছিলেন, নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন পরবর্তীতে দীপুমণি এই দায়িত্ব পেলেন। পাওয়ার পরে তিনি নানান রকম ভাবে রিকোয়েস্ট, অনুরোধ এগুলো শুরু করলেন। আমি কোনোটাই গ্রাহ্য করলাম না। না করার কারণে তিনি কুপিত হন এবং সেখানে বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব হিসেবে, সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, মশিউর রহমান, তারপর মাঝে মাঝে আপনি থামাবো, কিছু মনে করবেন না। আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন, কিন্তু আমার দর্শকের সময় নাও বুঝতে পারে। এই কুপিত হন মানে কি, একটু যদি বুঝিয়ে বলতেন। কুপিত হওয়া মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বিরক্ত হওয়া। ঠিক আছে, বলুন আবার আপনি। এখন মশিউর রহমান কে লাগিয়ে দিলেন যে তুমি তাকে বিরক্ত করা শুরু করো, নানান রকম ঝামেলা তৈরি করো। তারপর আপনার ছাত্রলীগের আমাদের এখানে কমিটি ছিল না, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন। যিনি প্রেসিডেন্ট জনাব তুষার, তাকে আমরা চাঁদাবাজির অ্যাটেম্প নেওয়ায়
আমাদের প্রকল্পে, যে উন্নয়ন প্রকল্প, সেখানে সন্ধ্যার সময় একদিন তিনি এসে চাঁদা দাবি করলেন সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। তারা আমাকে পরে রাতের বেলা যখন জানালেন, আমি সঙ্গে সঙ্গে রাত 1:30টার সময় কাছাড় থানার তৎকালীন ওসি মহোদয়কে ডেকে আমি মামলা রুজু করার জন্য বললাম। তিনি কোনোভাবেই পরের দিন আলো ফোটার আগে করতে চাচ্ছেন না। পরে শেষ পর্যন্ত তাকে রীতিমতো পারসুয়েট করে, বাধ্য করে আপনার ডায়েরি করলাম ছাত্রলীগের তৎকালীন সভাপতির বিরুদ্ধে। এবং তার কিছুদিন পরে আইজিপি মহোদয় জাভেদ পাটোয়ারি এসেছিলেন আমাদের মোটিভেশন একটা লেকচার দিতে। সেখানেও কিন্তু তাকে পারসুয়েট করবার চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট সভাপতি ছাত্রলীগের, কিন্তু কোনোভাবেই সেটা আর কিছু করতে পারেন। তো যাই হোক, এই যে সাহসটা আমি দেখিয়েছিলাম, পরবর্তীতে যেটা লক্ষ্য করলাম, আমরা এখানে যে বিশেষ উন্নয়ন প্রকল্পটি, সেটি আপনার শুরু হয়েছে আমার আগের তৃতীয় উপাচার্য যিনি ছিলেন প্রফেসর নূর নবীর সময়। পরে আমরা যখন খোঁজ খবর নিলাম আমার দায়িত্বকালীন সময়ে, দেখলাম যে ধরুন 10 ফিট বাই 10 ফিট ভিত্তি এই জায়গার উপর দেওয়ার কথা, সেখানে তিনি 100 ফিট বা 100 ফিট জায়গা নিয়ে মাটির নিচে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন। এবং আপনার একনেক কর্তৃক যে নকশাটি অনুমোদিত হয়েছিল সেটির ব্যত্যয় ঘটিয়ে ফেলছেন সিরিয়াসলি, এবং প্লিন্থ লেভেল পার করে ফেলেছেন, মাটির উপরে চলে এসছে কাজ। তো সেই সময় এরকম একটি পরিস্থিতি কিভাবে আমরা কাজ করব? আমরা তখন কমিটির বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে এখানে এই পরিস্থিতি আমাদের তো কাজটা শুরু করতে ফেলে রাখা যাবে, প্রতিষ্ঠানের কাজ, নাথিং পার্সোনাল। তো আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা রেলেভেন্ট, আপনার যিনি আপনার পরামর্শক ছিলেন, তারপরে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সর্বত্র আমরা চিঠি দিয়ে জানালাম এই পরিস্থিতি, এবং আপনার পত্রিকায় বিজ্ঞপ্তিও দিলাম, গণবিজ্ঞপ্তি, যে এহেন পরিস্থিতি, আমরা এইরকম একটি পটভূমিতে কাজ করতে চলেছি। এবং সেইভাবে সবাইকে জানান দিয়ে আমরা কোনো রেসপন্স পেলাম না, যে কেউ বলেননি যে কাজ বন্ধ করেন বা এইভাবেই রাখেন। তো সবার একটা প্রেশার ছিল যে উত্তরবঙ্গের বাতিঘর এটা এইভাবে পড়ে থাকবে, একটা ছাত্রী হল, তারপরে একটা ইনস্টিটিউট। তা আমরা কাজ শুরু করে দিলাম। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার তিনি দায়িত্ব নিলেন, একদম মিলিটারি স্টাইলে, কোনো রকমের ঝামেলা করা যাবে না, দ্রুততম গতিতে কাজ চললো। তো এই বিষয়টি দীপুমণিকে আমাদের পরামর্শক মঞ্জুর কাদের তিনি জানালেন যে এই সিচুয়েশন। তো উনি ভাবলেন যে ভালো মৌকা পাওয়া গেছে, তো উনি বললেন যে এখানে যেহেতু ব্যত্যয় ঘটেছে, সুতরাং আপনারা কাজ এই পর্যায়ে বন্ধ করে দেন। তো আমরা তৎকালীন শিক্ষা সচিব মহোদয়, যিনি পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকেও আমরা জানান দিলাম ফর্মাল মিটিং এ, এবং তিনিও বললেন না, কাজ বন্ধ করা যাবে না, চলতে থাক। পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব তিনি ওখানে গিয়েছিলেন, তিনিও দ্রুতগতিতে কাজ সম্পূর্ণ করার জন্য বললেন। তারপরে এদিকে দেখলাম যে দীপুমণি পারসিস্টেন্টলি অসহযোগিতা করছেন। তো আমাদের হাতে সরকারের 18 কোটি টাকা ছিল। তো সেইটি এই পরিস্থিতিতে আমরা পুরোটা টাকা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিলাম, পাবলিক কোনো মানি আর থাকলো না। তো ইতিমধ্যে কাজ শুরু করার কারণে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো বিপুল পরিমাণে স্ট্যাক করা আছে। ঠিকাদাররা বললেন যে স্যার, এটা তো সরকারি প্রতিষ্ঠান, আপনার ব্যক্তিগত কোনো কিছু না, আমাদেরকে কাজটা চালিয়ে দিতে দেন, আমাদের যে জামানতের টাকা আছে সেটি আমাদের টাকা, সরকারের টাকা নয়, আমরা আজ হোক কাল হোক টাকা ফেরত পাবোই, এটা গ্যারান্টিড। সেইভাবেই আমাদেরকে টাকা জমা দিতে হয়েছে। আর প্রথম বছর এই টাকা 50% পর্যন্ত যদি প্রয়োজন হয় বিশেষ জরুরি কারণে ব্যবহার করতে পারেন, বাকিটা রেখে দিতে হবে। কিন্তু আমি তো সেই 2-3 বছর পার করে ফেলেছি বাই দ্যাট, কারণ তাদের নিয়োগ হয়েছে যে আমানতরা জমা দিয়েছেন আগের ভাইস চ্যান্সেলর, এবং তিনি 4 বছর মেয়াদী ছিলেন। তো ফলে এখন সেইটা যদি আমরা ব্যবহার করি কিছু বলার নেই কারণ। তো আমি তখন কমিটির মিটিং করে সিন্ডিকেটকে জানিয়ে সকল লেভেল অতিক্রম করে আমি কাজটা করতে দিলাম। এরপরে যে ব্যাপারটি এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, আমার মনে হয় সম্ভবত আপনাকে এই অভিযোগেই আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছে, যে কোনো ঠিকাদার যখন কোনো একটা কাজ করেন তখন ওনার এখানে কিন্তু একটা পারফরমেন্স গ্যারান্টি থাকে, একটা টাকা ওনারা জমা দেন, জামানতটা দেওয়া হয় এই কারণে যে ওনার কাজটা হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যত্যয় ধরা পড়ে, যদি কোনো সমস্যা ধরা পড়ে, সেই টাকাটা আপনি বাজেয়াপ্ত করে এই কাজটা আপনি করতে পারবেন। এবং তার জন্য একটা এখন এই জামানতের টাকা আপনি কি ভিসি হিসেবে তাকে তুলে দিতে পারেন নাকি আইনানুগ?
সেটি হচ্ছে আমাদের যে কমিটি ছিল, পরামর্শক এবং অন্য যারা মেম্বার, সবাই বললেন যে এই পরিস্থিতিতে কাজ তো নষ্ট হয়ে যাবে, সব জিনিসপত্রগুলো পাবলিক টাকায় কেনা, এই সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাবে, এটা তো মাসের পর মাস ফেলে রাখা যাবে, এটা স্বাভাবিক, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণে প্রতিষ্ঠানের স্বার্থে, জনস্বার্থে, জনগণের অর্থের অপচয় রোধ করার জন্যই কিন্তু আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সবাইকে নিয়ে পরামর্শ করে আনুষ্ঠানিক বৈঠক করে সিন্ডিকেটকে অবহিত করে কিন্তু কাজটা করেছি। সিন্ডিকেট হচ্ছে সর্বোচ্চ বডি আচ্ছা, বিশ্ববিদ্যালয়। এটা আমার কাছে ক্লিয়ার, আমি এখানে আর ডিটেলে যাচ্ছি না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগগুলো দুটো তিনটা অভিযোগ বলি। একটা হলো ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন আপনি। সেটি করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর, আমি না, আমি তো বললাম। তাহলে আপনি না, ওকে ফাইন। 30 কোটি টাকার ঊর্ধ্বে চুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সম্পাদন করেছেন, এই কাজটি করেছেন আগের ভাইস চ্যান্সেলর। ওকে ফাইন। কারণ তিনি তো কাজটা শুরু করেছেন। আরেকটা হলো ঠিকাদারকে লোন প্রদানের জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন করেন, এটা আপনি করেছেন। লোন মানে হচ্ছে ওই যে জামানতের টাকা, সেটি আমি বলেছিলাম আপনারা প্রতিষ্ঠানের সাথে কাজটা চালিয়ে যাওয়ার জন্য। ওই কাজটা কি এখন শেষ হয়েছে? ওই কাজটা এখন কি? আমার জানা মতে আমার টেনিয়র শেষ হয়েছে, তারপরে আরো দুজন উপাচার্য নিযুক্ত হয়েছেন, তারা সেভাবে ফেলে রেখে দিয়েছে। ওটা এখনো শেষ হয়নি? না, আমার জানা মতে শেষ হয়নি। ওকে, তার মানে একটা কাজটা এখনো অসমাপ্তই রয়ে গেছে। ওই কাজটা, আপনার এই কাজগুলো, এই সিদ্ধান্তগুলো যথাযথ ছিল কিনা এটা কিন্তু এখনো আমরা প্রমাণ করতে পারছি না, যেহেতু কাজটা শেষই হয় নাই। অসমাপ্ত কাজ দিয়ে আমরা কি আলোচনা করবো? এগুলো এক্সপেক্টেড যে এটা কন্টিনিউ করবে, যিনি যখন দায়িত্বে থাকবেন তিনি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে কাজগুলো এগিয়ে করেননি তো আপনার পরবর্তী, এটা তাদের ব্যর্থতা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি একটা আপনার বক্তব্যটা পেলাম। এখন প্রশ্ন হলো, দুদক যে আপনার বিরুদ্ধে মামলাটা করলো, এই মামলাটা তারা কবে করেছে? এটা কি আপনার কোনো বক্তব্য নিয়েছে? আমরা যতটুকু জানি, দুদক যখন, আমার মনে আছে যখন ছাগল কাণ্ডে মতিউর রহমানের কথা বলা হলো, তখন কিন্তু দুদক তাকে নোটিশ করেছিল যে আপনার বক্তব্য এসে জানান। বেনজির কেউ কিন্তু দুদক নোটিশ করেছিল, আপনারা এসে জানান। তখন বেনজির তাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল, দুদক তাদেরকে সময়টা দিয়েছিল। তো আপনাকে কি দুদকের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছিল? আমি অন্যদের কথা জানি না, আমি কোনো নোটিশ পাইনি টিল টু ডেট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার উকিলদের সঙ্গে কথা বলেছেন এর মধ্যে? এখন কোনো কাগজপত্র ছাড়া। মানে এখন আপনার কাছে কোনো কাগজপত্র আসেনি, কিন্তু পত্রিকা মারফত আপনি জেনেছেন বা টেলিভিশন মারফত জেনেছি। আচ্ছা, আপনি বিভিন্ন সময় মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনার কি মনে হয় যে আপনাকে কোনো কাগজ না দিয়ে, আপনার সঙ্গে এই ব্যাপারে আপনার মতামত না নিয়ে, আপনার জবাবদিহিতার সুযোগ না দিয়ে যদি পত্রিকায় আগাম দিয়ে দেওয়া হয়, অথবা যদি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়, মিডিয়াতে অনেক লোক দেখে, লোকে আপনাকে চেনে, আপনি কি এটা কি আপনার জন্য মানে মানহানিকর বলে মনে করেন? ডেফিনেটলি এক ধরনের সোশ্যাল স্টিগমা আরোপ করার চেষ্টা, যেটা এর আগে দীপুমণি করবার চেষ্টা করেছিলেন। তিনি নানান ভাবে লোকজনদের ইনভলভ করেছিলেন, একটা প্লেন চার্টার করে নেপালের কাঠমান্ডুতে প্রায় 100 সংবাদকর্মীকে নিয়ে তাদেরকে এন্টারটেইন করে তারপর আমার পিছনে বলেছিলেন যে একই সংবাদ বারবার করতে থাকো এবং বলো যে তাকে পাওয়া যায় না, সে কর্মস্থলে থাকে না ইত্যাদি। এবং সে এই তথ্য বারংবার বলতে বলতে গোয়েবলীয় কায়দায়, মানে 100 বার মিথ্যা কথা বললে সেটা যেমন প্রতিষ্ঠা করার একটা স্পেস তৈরি হয়ে যায়, সেরকম একটা মানে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা। জি, এই বিভ্রান্তি কিন্তু আমরাও দেখেছি, আমরাও শুনেছি, আমরাও বিভ্রান্ত হয়েছি। এবং আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একজন মোটামুটি বিখ্যাত এবং আলোচিত লোক, একসময় অতিরিক্ত সচিব ছিলেন এবং খুবই ন্যায়নিষ্ঠ সচিব হিসেবে তার একটা পরিচিতি ছিল, মিস্টার মাহবুব কবির মিলন। জি, উনি আজকে একজন স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন আপনার সম্পর্কে। উনি সেখানে লিখেছেন, আমি কোট আনকোট আপনাকে পড়ে শোনাই। এই ভদ্রলোক, মানে আপনি আর কি, এই ভদ্রলোক সেখানকার ভিসি ছিলেন, থাকতেন ঢাকায়, প্লেনে ঢাকা থেকে গিয়ে ক্লাস বা কাজ করে সন্ধ্যায় আবার প্লেনে ঢাকায় চলে আসতেন। সৈয়দপুর এয়ারপোর্টে আর্মির এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে রিসিভ করতেন। এই যে উনি মানে আমি মনে করি উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই নয় কি? উনি বাংলাদেশের দুর্নীতি নির্মূল করার কিছু প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তো ওনার মতো ব্যক্তি যখন এ ধরনের কথা লিখেন,
তখন মানুষ তো বিশ্বাস করতেই পারে। তো মানুষ যদি বিশ্বাস করে, সেই বিশ্বাসের বিপরীতে আপনি কি বলবেন? আমি যেটি বলবো, এখানে কিছু সত্যের অপলাপ আছে। আমি নিয়মিত এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি, অফিস টাইমে দিনের বেলা সেখানে থেকেছি। প্রতিদিন যে ফাইলগুলো আমার স্বাক্ষর করা দরকার সেটা আমি সেদিনই ডিসপোজ করে দিয়েছি। সন্ধ্যার সময় আমি চলে এসেছি ঢাকায়, এসে আমাদের এখানে যে লিয়াজ অফিস ছিল সেখানে আমরা যে বুনিয়াদী প্রশিক্ষণ 6 মাস ব্যাপী কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, সেগুলো রাত 12টা পর্যন্ত প্রতিদিন নন স্টপ, এমনকি উইকেন্ড গুলোতেও আমরা পরিচালনা করেছি এবং জানের উপর দিয়ে সেটা গেছে। আমি 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করেছি। করে কেন করেছি? জনস্বার্থে করেছি, প্রতিষ্ঠানের স্বার্থে করেছি, এবং আমাকে একটা মিশন নিয়ে পাঠানো হয়েছিল যে এটি বিউপির মডেলে পরিচালনা করার চেষ্টা করতে হবে। এটাকে লাইনচ্যুত অবস্থায় আছে, ট্র্যাকে তুলতে হবে।